বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই মহান বাণী যাঁর, স্বামী বিবেকানন্দ, বিশ্বপথিক তিনি, যুগাচার্য তিনি। আগামীকাল তাঁর জন্মতিথি। পৃথিবীর বহু স্থানে মহা ধুমধামে পালিত হবে দিবসটি। তিনি যখন বেঁচে ছিলেন তার সান্নিধ্যে যারা এসেছিল তারা ধন্য। বহু মানুষকে তিনি মৃত্যুর খাদ থেকে জীবনের আলোকিত পথে উত্তরণ করিয়ে দিয়েছেন। এমনকি আজও তার নশ্বর দেহের মহামানবদের মৃত্যু হয় না, তাদের নশ্বর দেহটি চলে যায়, তারা আরও বেশি করে ছড়িয়ে পড়েন বাণী রূপে, ভাব রূপে, আদর্শ রূপে সারা পৃথিবীতে। মানুষের মধ্যে তার সূক্ষ্ম শক্তি কাজ করতে থাকে। সেভাবেই তার নশ্বর দেহের বিনাশের প্রায় অর্ধশতক অতিক্রান্ত হওয়ার পরেও আজও তার বাণী, তার ভাব কাজ করে চলেছে মানুষের মধ্যে, মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। তার সান্নিধ্য ধন্য ও আশীর্বাদ ধন্য বিখ্যাত ফরাসি গায়িকা ও মঞ্চাভিনেত্রী এমা কালভে। আমি আজকে কিভাবে তার জীবনটি স্বামীজির সান্নিধ্যে এসে হতাশা থেকে জীবনের আলোয় এবং কিভাবে অসম্পূর্ণতাকে জয় করে তিনি পূর্ণ হয়ে উঠেছিলেন, সেই কথা তারই স্মৃতিচারণের মধ্যে থেকে স্বামীজিকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমি এই বইটি থেকে একটু পাঠ করব আজ। এটি হবে স্বামী বিবেকানন্দের প্রতি আমার একান্ত নিজস্ব শ্রদ্ধার্ঘ্য। বিবেকানন্দের সান্নিধ্যে এই বইটি শাশ্বত নির্ভীক পথিক প্রকাশনা প্রকাশ করেছেন। তাদের আমার অসীম কৃতজ্ঞতা জানাই, কারণ এই প্রচেষ্টার ফলেই অনেক মানুষের কাছে স্বামীজির সান্নিধ্য ধন্য কিছু চরিত্রের কথা পৌঁছে গেছে। আমি পাঠ করছি হারিয়ে যাওয়া শিল্পী সত্তা ফিরে পেলেন এমা কালভে, এই প্রবন্ধ থেকে। বিখ্যাত ফরাসি গায়িকা ও মঞ্চাভিনেত্রী এমা কালভে। আমেরিকা ও ইউরোপের নামকরা শহরগুলোতে তাকে এক ডাকে সবাই চেনে। কিন্তু খ্যাতির একান্ত দোসর নিঃসঙ্গতা ও একাকিত্ব। মানুষ তার প্রতিভা বলে যত খ্যাতির শীর্ষে ওঠে, যত তার নাম যশ ছড়িয়ে পড়ে, ব্যক্তিগত জীবনে সে ততই একলা হতে থাকে। তারকার ব্যক্তিগত জীবনের প্রতি মানুষের থাকে স্বাভাবিক কৌতূহল। কিন্তু তারকাও ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ প্রচারের আলোর আড়ালে রাখার প্রাণপণ চেষ্টা করেন। তার তারকাসুলভ ভাবমূর্তি বজায় রাখার উদ্দেশ্যেই এই গোপনীয়তার পর্দা রাখার বিষম দায়। এমা কালভের জীবনও এর ব্যতিক্রম নয়। দক্ষিণ ফ্রান্সের পাহাড়ি উপত্যকার আভেরন নামে এক নিরুপদ্রব গ্রামে এমার জন্ম হয়। তার পূর্বপুরুষের অনেক জায়গা জমি ছিল, তাঁরা ছিলেন মূলত কৃষিজীবী। এমার পিতা প্রথম পারিবারিক প্রথা ভেঙে রেল লাইন তৈরির কাজে যোগ দিয়েছিলেন এবং কাজের সূত্রে 3 মাস বয়সের এমা ও তার স্ত্রীকে নিয়ে স্পেনে চলে আসেন। তাই এমার শেখা প্রথম ভাষা ফরাসি ভাষা নয়, স্প্যানিশ ভাষা। এমার বয়স যখন মাত্র 15 বছর, তার পিতা পরিবার ছেড়ে চলে যান। তখন কিশোরী কন্যা ও 2 ছেলেকে নিয়ে শুরু হয় এমার মায়ের প্রবল জীবন সংগ্রাম। ইতিমধ্যে পাড়াপড়শিদের মধ্যে এমার গানের গলা ও তার এক মস্ত গায়িকা হয়ে ওঠার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়। স্বামী পরিত্যক্তা মা ভাবলেন, প্যারিসে গিয়ে মেয়েকে ভালোভাবে গানে তালিম দিতে পারলে হয়তো সংসারের অভাবে একটা সুরাহা হতে পারে, ছেলে দুটোর পড়াশোনাও চালানো যাবে। প্যারিসে পৌঁছে এমার মা তার মেয়েকে নিয়ে নামকরা শিক্ষকদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন। আপনারা দয়া করে একবার ওর গান শুনুন, তাহলেই ওর প্রতিভার আঁচ পাবেন।
আপনাদের যোগ্য পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু একবার এমা যদি দাঁড়িয়ে যায় আমি সমস্ত দেনা শোধ করে দেব, কথা দিচ্ছি। শহরের বিখ্যাত অপেরা প্রশিক্ষক অবসরপ্রাপ্ত জুল পাগেট অবশেষে এমাকে গান শেখাতে রাজি হলেন। তিনি এমাকে 3 বছর তালিম দেওয়ার পরে প্রথম পাবলিক ডেবিউ গাওয়ার সুযোগ দেন। মন্টমার্টিরের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে মা ও 2 ভাইকে নিয়ে এমা থাকতেন। তার স্মৃতিকথায় পাই, প্রতিদিন সকাল 8টার আগে তিনি ঘর থেকে বেরোতেন এবং প্যারিস শহরের অর্ধেক অংশ পেরিয়ে জুল পাগেটের কাছে তালিম নিতে যেতেন। কখনো কখনো সারাদিন ভেজা জুতো পরে কাটাতে হতো। শীত গ্রীষ্ম উপেক্ষা করে টানা 3 বছর এইভাবে চলল গানের তালিম। তিনি তাড়াতাড়ি দৈর্ঘ্যে বড় হলেও বেশ রোগা ছিলেন। তাদের গলির মোড়েই ছিল এক মাংসের দোকান। গরমের দিনে এমা যখন জানলা খুলে রেওয়াজ করতেন, ওই মাংসের দোকানি ও তার স্ত্রী মন দিয়ে তার গান শুনত। তারা একদিন এমার মাকে বলে, আপনার মেয়ের গানের গলা চমৎকার, ভগবান ওকে এমন প্রতিভা দিয়েছেন যে ও একদিন খুব নামকরা গাইয়ে হবে, আমার কথা আপনি মিলিয়ে নেবেন। এমার মা খুশি হয়েছিলেন, কিন্তু মাংসওয়ালা বলে চলে, ভালো গান গাইতে হলে এত রোগা হলে চলবে না, ওকে ভালো করে মাংস খেতে হবে। মনে মনে মাংসওয়ালার ব্যবসা বুদ্ধির তারিফ করতে করতে এমার মার কানে আসে, আপনি আমার কাছ থেকে ধারে রোজ মেয়ের জন্য মাংস কিনে নিয়ে যাবেন, যখন মেয়ে গান গেয়ে নাম করবে সেই দিন শোধ দেবেন। কৃতজ্ঞতায় এমার মায়ের চোখ জলে ভরে ওঠে। ভবিষ্যতে এমা যখন খ্যাতির শীর্ষে, তখনও তিনি সেই শুভাকাঙ্ক্ষী দম্পতির জন্য অপেরা টিকিট পাঠিয়ে দিতে ভুলতেন না। এক শিল্পীর জীবনের নিঃসঙ্গতা, তার তারকা ভাবমূর্তি ধরে রাখার সংগ্রাম ও খোয়ানোর আতঙ্ক, নিজের কাছেই প্রতিদিন নিজেকে প্রমাণ করা, নিজের প্রতিভার সেরা ফসল উপহার দেওয়ার দায়বদ্ধতা, একথা কাউকে বোঝানো যায় না। যার ব্যথা সেই জানে। শিল্পীর জীবনে প্রেম আসে অনিবার্যভাবেই, আর প্রেমের প্রত্যাখ্যান ও ব্যর্থতা তার সূক্ষ্ম ভাবপ্রবণ মনের উপর হানে প্রবল তরঙ্গোচ্ছ্বাসের আঘাত। বহু পুরুষ বন্ধু এসেছেন এমার জীবনে। গ্যালিলিও গ্যাসপেরি, ইটালিয়ান টেনার, ইউজিন হিগিন্স, আমেরিকান আর্টিস্ট, জুল বোয়া, ফরাসি সাহিত্যিক প্রভৃতি খ্যাতনামা ব্যক্তিত্ব। প্রেম ভেঙেছেও বারবার। এমা বারবার আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছেন। তার গানই আবার সেই ভাঙা মনের টুকরোগুলোকে সযত্নে গুছিয়ে দিয়েছে। তার আত্মজীবনীতে একটি দিনের কথা লিখেছেন তিনি, যার নাম দিয়েছেন ব্ল্যাক ডেজ। এক সন্ধ্যায় তিনি বেপরোয়াভাবে একটি বিশেষ সংবাদের প্রতীক্ষা করছিলেন। আগুনের মতো প্রতিভা, অসামান্য রূপ ও অভিনয় ক্ষমতা তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিলেও তার ব্যক্তিগত জীবনে ছিল অসহনীয় যন্ত্রণা, যদি কোথাও তিনি তার যন্ত্রণার খোলাখুলি প্রকাশ কিন্তু করেননি। তবু একটি বেদনা তার জীবনটাকে এনে দিল একেবারে মৃত্যু খাদের কিনারায়। সালটা 1894, স্থান আমেরিকার শিকাগো শহর। 1893 সালের বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের অভূতপূর্ব সাফল্যের পর তিনি এখন জ্ঞানীগুণী মহলে সুপরিচিত। এমা কালভেও তার নাম শুনেছেন। এও শুনেছেন এই ভারতীয় যোগীর নাকি অশান্ত মন শান্ত করে দেওয়ার অদ্ভুত ক্ষমতা আছে। কিন্তু এমা ছিলেন অত্যন্ত স্বাধীনচেতা, তাই তিনি কখনো চাননি কেউ তার উপর সম্মোহন বিদ্যা প্রয়োগ করুক। তাই বন্ধুদের কাছে স্বামীজি সম্বন্ধে অনেক কিছু শোনা সত্ত্বেও তাকে দর্শন করার আগ্রহ বোধ করেননি। ওই বছর এমা মেট্রোপলিটান অপেরা কোম্পানির হয়ে অভিনয় করছেন শিকাগোতে। প্রত্যেকটি শো সফলভাবে চলছে। এরই মধ্যে একদিন এক অদ্ভুত ভয় ও নৈরাশ্যের ভাব এমাকে গ্রাস করল। তিনি অনুভব করছিলেন তার দেহে মনে অভিনয় চালিয়ে যাওয়ার মতো এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। অপেরা ম্যানেজারকে তিনি সে কথা জানালেন এবং সেদিনকার মতো শো বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করলেন। কিন্তু ম্যানেজার নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে এমাকে পরবর্তী অংশে অভিনয়ের জন্য রাজি করালেন। দ্বিতীয় অঙ্কের শেষে এমা প্রায় মাথা ঘুরে পড়ে গেলেন। যদিও দর্শকরা কিছুই বুঝতে পারেনি এবং করতালিতে প্রেক্ষাগৃহ পূর্ণ হয়ে উঠেছিল, কিন্তু এমা তার অপারগতা জানালেন এবং শীঘ্র ঘরে ফিরে যাবেন স্থির করলেন। কিন্তু অপেরা ম্যানেজার নাছোড়বান্দা।
তিনি নাটক সম্পূর্ণ হওয়া পর্যন্ত এমাকে দিয়ে অভিনয় করিয়েই ছাড়লেন। সেদিন বুঝি তাঁর অভিনয় প্রতিভার সেরাটুকু তিনি নিংড়ে দিয়েছিলেন এবং অভিনয় শেষে দর্শকদের তুমুল হর্ষধ্বনির মধ্যে যখন কোনো রকমে টলতে টলতে নিজের সাজঘরে এলেন, দেখলেন তাঁর কয়েকজন সহকারী পাথরের মতো মুখ নিয়ে নীরবে দাঁড়িয়ে আছে কোনো সাংঘাতিক সংবাদ দেওয়ার অপেক্ষায়। এমা জানতে পারলেন তাঁর একমাত্র কন্যা, তার শূন্য নিঃসঙ্গ জীবনের একমাত্র স্নেহের অবলম্বন ঘরে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যে মুহূর্তে তিনি দর্শকদের কাছে নিজের প্রতিভা উজাড় করে দিচ্ছেন, সেই মুহূর্তে তাঁর অজান্তে তার কাছ থেকে চিরবিদায়ের প্রস্তুতি নিচ্ছিল তার প্রাণাধিক কন্যা। এর থেকে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? অভিনয়ের ধকলে সমস্ত স্নায়ুগুলো ছিল শ্রান্ত, ফলে সেই নিদারুণ সংবাদ শোনা মাত্রই তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। সেদিন রাত্রে তার মেয়ের মৃত্যু হলো। তীব্র শোকের বেগ এমার পক্ষে অসহনীয় হয়ে উঠল। অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিলেন তিনি। বিবাহ বিচ্ছেদ আগেই হয়েছিল, এখন স্নেহের দুলালি কন্যাও চিরবিদায় নিল। এমা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেললেন এবং দিবারাত্রি আত্মহত্যার কথা ভাবতে আরম্ভ করলেন। কয়েকজন শুভানুধ্যায়ী বন্ধুর নিরন্তর অনুরোধে তিনি স্থির করলেন একবার এই ভারতীয় যোগীর সঙ্গে দেখা করবেন। স্বামীজি তখন হেল পরিবারের অতিথি হয়ে শিকাগোতে রয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, প্রায় 12 দিনে তিনি স্বামীজির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করে ঘর থেকে বেরিয়েছেন, অথচ হেলদের গৃহে না গিয়ে জলে ডুবে মরবার জন্য লেকের ধারে চলে গেছেন। আবার স্বপ্নাবিষ্টের মতো ঘরে ফিরে এসেছেন। এই রকম পরপর 3-4 বার হওয়ার পরে চতুর্থ কিংবা পঞ্চম বার তিনি এক প্রকার আচ্ছন্নের মতো যন্ত্রচালিত বৎ উপস্থিত হলেন হেল গৃহে। তিনি বাইরে বসেছিলেন। একসময় ভিতর থেকে একটি স্বর ভেসে এলো, ভয় নেই, ভিতরে চলে এসো। তিনি আবিষ্টের মতো ঘরের ভিতর প্রবেশ করলেন। স্বামীজির সঙ্গে তার সেই প্রথম সাক্ষাতের দিনটির কথা তিনি তার আত্মজীবনীতে লিখেছেন। এক শিল্পীর দৃষ্টিতে খুঁটিনাটি বর্ণনা দিয়েছেন। পাঠক সেই দৃশ্য ছবির মতো মানুষ চোখে দেখতে পান। টেবিল ল্যাম্প জেলে স্বামীজি একটি বই পড়ছিলেন। তার দৃষ্টি নত ছিল। তার গৈরিক আলখাল্লার এক প্রান্ত মাটি স্পর্শ করেছিল। এমার দৃষ্টিতে তার সেই নীরব মগ্ন ভাবের মধ্যে রাজকীয় এক মহিমা ফুটে উঠেছিল। একসময় স্তব্ধতার অবসান ঘটিয়ে স্বামীজি কথা বললেন। গভীর তাঁর কণ্ঠস্বর। এমার দিকে না তাকিয়েই তিনি বললেন, তোমার মনের ভিতরে কি ঝড়ই না বয়ে চলেছে। শান্ত হওয়া প্রয়োজন, শান্ত হও। প্রথম বাক্যেই এমার সমস্ত সত্তায় আলোড়ন সৃষ্টি হলো। এ কার কাছে তিনি এসেছেন? তাকে আরও অবাক করে দিয়ে স্বামীজি নিতান্ত স্বাভাবিক স্বরে, প্রায় উদাসীনভাবে একের পর এক বলে যেতে লাগলেন এমার জীবনের গভীর গোপন যন্ত্রণা, উদ্বেগ ও আশঙ্কার কথাগুলি, যে সমস্ত কথা এমা তার অতি নিকট আত্মীয়কেও বলেননি। প্রায় আর্তনাদ করে উঠলেন এমা, আপনি এ সমস্ত কথা কিভাবে জানলেন? কে আপনাকে সব বলেছে? এবার স্বামীজি সরাসরি তাকালেন এমার চোখের দিকে। তার চোখে ফুটে উঠল স্মিত হাসি, যেন নিতান্ত এক শিশুর প্রশ্নের উত্তর দিচ্ছেন। এমনভাবে বললেন, কেউ আমাকে কিছুই বলেনি। তার কি কোনো প্রয়োজন আছে? আমি খোলা বইয়ের মতোই তোমার মনটিকে পড়তে পারছি। সেদিন তিনি আরও কিছু বলেছিলেন। অবশেষে বিদায় নেওয়ার সময় এলো। এমা উঠে দাঁড়ালেন। স্বামীজি তাকে বললেন, তোমাকে এ সমস্ত ভুলতে হবে। আবার আগের মতো হাসি খুশি হয়ে ওঠো। শরীরের যত্ন নাও। নিজের দুঃখ নিয়ে ঘরের এক কোণে পড়ে থেকো না, বরং তোমার ভিতরের যন্ত্রণা, তোমার আবেগ অনুভূতিগুলোকে বাইরে বেরিয়ে আসবার পথ করে দাও। শিল্পের অভিব্যক্তির মাধ্যমে তাদের প্রকাশ করো। এটাই তোমার শিল্পের দাবি এবং তোমার আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্যও তা প্রয়োজন। স্বামীজির কাছে যে এমা এসেছিলেন, তিনি আর ফিরলেন না। ফিরে গেলেন এক নতুন প্রাণস্পন্দনে উজ্জীবিত এমা, আবার আগের মতো হাসি খুশি, উচ্ছল, প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণা। এর অনেক পরে এমা লিখেছেন, স্বামীজির কথায় ও ব্যক্তিত্বে গভীরভাবে প্রভাবিত হয়ে আমি তার কাছ থেকে বিদায় নিলাম। তিনি বিকারগ্রস্ত প্রলাপের মতো হাবি জাবি জটিল চিন্তাগুলো আমার মাথা থেকে বের করে দিয়ে যেন তাঁর স্বচ্ছ ও শান্ত চিন্তাগুলি সেখানে ভরে দিয়েছিলেন।
না, স্বামীজি আমার উপর সাধারণ কোনো জাদু বা সম্মোহনী বিদ্যা প্রয়োগ করেননি। তাঁর প্রবল ইচ্ছাশক্তিকে ধন্যবাদ যে আমি আমার হারিয়ে যাওয়া প্রাণোচ্ছল আমিটাকে খুঁজে পেয়েছিলাম। উদ্দেশ্যের প্রতি তাঁর সততা ও চরিত্রের দৃঢ়তা অসাধ্য সাধন করত। আমার বন্ধুদের কাছে পরে শুনেছিলাম তিনি তাঁর সামনে উপস্থিত ব্যক্তির অশান্ত চিন্তাগুলিকে শান্ত করে একটি নির্দিষ্ট খাতে প্রবাহিত করে দিতেন। ফলে ওই ব্যক্তি স্বামীজির প্রত্যেকটি কথা অখণ্ড মনোযোগ সহকারে অনুধাবন করতে পারত। স্বামীজির সঙ্গে এই পরিচয় এমাকে পুনর্জীবন দান করেছিল। পরে তিনি স্বামীজিকে ম পেরে বলে সম্বোধন করতেন, ফরাসি ভাষায়, যার অর্থ আমার বাবা। প্রথম দিনের আলাপেই স্বামীজিকে তার হৃদয়ের দেবতার আসনটিতে বসিয়ে দিলেন এমা কালভে। স্বামীজি স্পর্শ করেছিলেন তার মনের নিভৃত কুঠুরিতে সঞ্চিত একান্ত ব্যক্তিগত বেদনাপুঞ্জ। বাঁধ ভাঙা অশ্রুর উৎসারে যার দুঃখের অনল ধুইয়ে স্বামীজি আবার কালভের সৃষ্টিসত্তার অভিষেক ঘটিয়েছিলেন। আমেরিকায় তিনি এমার অভিনয় প্রিমাদোনা দেখে মুগ্ধ হয়েছিলেন। প্যারিসে মিসেস লেগেটের আমন্ত্রণে সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত হয়ে এমাকে জানালেন তাঁর ইচ্ছের কথা। বললেন, তোমাকে তোমার প্রিয় চরিত্রে অভিনয় করতে দেখতে চাই। এমা তখন স্বামীজিকে ম পেরে বলেন, ফরাসি ভাষায়, যার অর্থ আমার বাবা। তাই পিতার ইচ্ছার কথা শুনে উত্তর দিতে লজ্জায় রাঙা হলো মেয়ের মুখ। বললেন, সেটি কারমেনের চরিত্র। কিন্তু স্বামীজি, আপনি আমাকে ক্ষমা করুন, সে এক মন্দ মেয়ের কাহিনী। আর প্রতি রাত্রে যখন আমি কারমেন হয়ে নাচি, গাই, আমি ওই মেয়েটাই হয়ে যাই। নিবেদিতার আপত্তি সত্ত্বেও স্বামীজি হাজির হলেন কারমেন শো দেখতে এবং শোয়ের বিরতি পর্বে সোজা চলে গেলেন এমার সাজঘরে। অপ্রস্তুত এমাকে বাকরুদ্ধ করে তার পিতা বললেন, এমা, তোমার কারমেন দেখার ইচ্ছে ছিল। মেয়েটিকে মন্দ ভেবো না, সে বড় খাঁটি, সে মিথ্যা বলে না। ভয়ঙ্কর উগ্রতার মধ্যে দিয়ে সে তার হৃদয়টিকেই মেলে ধরে। সকলের প্রার্থনার শেষে সে জগজ্জননীকে বলে, মা গো, আমার প্রার্থনা পূরণ করো না, বাসনার নিবৃত্তি আমি চাই না, আমার কামনার আগুন যেন আমাকে পুড়িয়ে শেষ করে, এই সাধ। এই ঘটনার প্রায় 1 দশক আগের কথা। ইংরেজি 1884 সালের 21শে সেপ্টেম্বর বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাসে একটি স্মরণীয় দিন। বেডন স্ট্রিটের স্টার থিয়েটারে তখন গিরিশচন্দ্রের চৈতন্যলীলা নাটক অভিনীত হচ্ছে। নাটকের প্রশংসা শুনেই শ্রীরামকৃষ্ণ সশিষ্য নাটক দেখতে এলেন সেদিন স্টার থিয়েটারে। একসময় অভিনয় শেষ হলো, ভাবাবিষ্ট শ্রীরামকৃষ্ণ অফিস ঘরে এসে বসলেন। চৈতন্যের ভূমিকাভিনেত্রী বিনোদিনী দাসী লিখেছেন, অভিনয় কার্য শেষ হইলে আমি শ্রীচরণ দর্শন জন্য যখন অফিস ঘরে তাঁহার চরণ সমীপে উপস্থিত হইলাম, তিনি প্রসন্ন বদনে উঠিয়া নাচিতে নাচিতে বলিলেন, হরি গুরু গুরু হরি, বল মা, হরি গুরু গুরু হরি। তাহার পর উভয় হস্ত আমার মাথার উপর দিয়া আমার পাপ দেহকে পবিত্র করিয়া বলিলেন যে, মা, তোমার চৈতন্য হোক। তাঁর সেই সুন্দর প্রসন্ন ক্ষমাময় মূর্তি, আমার ন্যায় অধম জনের প্রতি কি করুণাময় দৃষ্টি! পাতকী তারণ পতিত পাবন যেন আমার সম্মুখে দাঁড়াইয়া আমায় অভয় দিয়াছিলেন। স্বামীজির মহাসমাধির অনেক পরে এমা এসেছিলেন পুণ্যভূমি ভারতবর্ষ দর্শনে। মঠের সাধুরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায়, ফল দিয়ে তাকে আপ্যায়ন করেন। গঙ্গা তীরে আম গাছের স্নিগ্ধ ছায়ায় টেবিল পেতে তাকে বসতে দেওয়া হয় এবং পায়ের নিচে বয়ে যাওয়া গঙ্গার কুলুকুলু ধ্বনির সঙ্গে স্বামীজির গুরুভ্রাতাদের গীত সংস্কৃত স্তোত্র এমার অজানা যন্ত্রানুষঙ্গের সঙ্গে যে কি অপরূপ ভাবগম্ভীর মাধুরী সৃষ্টি করেছিল। ধ্যানগম্ভীর সেই প্রশান্ত অপরাহ্নটি এমার মনের মণিকোঠায় চিরস্থায়ী হয়েছিল আমৃত্যু। পরে নিজের আত্মজীবনীতে এমা লিখছেন, স্বামীজির কথায় ও ব্যক্তিত্বে গভীরভাবে প্রভাবিত হয়ে আমি তাঁর কাছ থেকে বিদায় নিলাম প্রথম সাক্ষাতের পরে। তিনি বিকারগ্রস্ত প্রলাপের মতো হাবিজাবি জটিল চিন্তাগুলো আমার মাথা থেকে বের করে দিয়ে যেন তার স্বচ্ছ শান্ত চিন্তাগুলি সেখানে ভরে দিয়েছিলেন। না, স্বামীজি আমার উপর সাধারণ কোনো জাদু বা সম্মোহনী বিদ্যা প্রয়োগ করেননি। তাঁর প্রবল ইচ্ছাশক্তিকে ধন্যবাদ যে আমি আমার হারিয়ে যাওয়া প্রাণোচ্ছল আমিকে খুঁজে পেয়েছিলাম। উদ্দেশ্যের প্রতি তাঁর সততা ও চরিত্রের দৃঢ়তা অসাধ্য সাধন করত।
আমার বন্ধুদের কাছে পরে শুনেছিলাম তিনি তার সামনে উপস্থিত ব্যক্তির অশান্ত চিন্তাগুলি শান্ত করে একটি নির্দিষ্ট খাতে প্রবাহিত করে দিতেন। ফলে ওই ব্যক্তি স্বামীজির প্রত্যেকটি কথা অখণ্ড মনোযোগ সহকারে অনুধাবন করতে পারত। স্বামীজির সঙ্গে এই পরিচয় এমাকে পুনর্জীবন দান করেছিল। স্বামীজি সম্ভবত এমার অশান্ত মন শান্ত করবার উদ্দেশ্যেই তাকে সরল প্রাণায়াম শিখিয়ে দিয়েছিলেন। এমা যাকে শ্বাস প্রশ্বাস সম্বন্ধীয় প্রার্থনা রেসপিরেটরি প্রেয়ার নামে উল্লেখ করেছেন। স্বামীজি বলতেন, ঈশ্বরের শক্তি বাতাসে সর্বত্র ছড়িয়ে আছে, শ্বাসের মাধ্যমে সেই শক্তিকে নিজের ভিতরে টেনে নেওয়া সম্ভব। স্বামীজির সান্নিধ্যে এসে আরও একটি অবিস্মরণীয় ঘটনার সাক্ষী হয়েছিলেন এমা কালভে। 1 সেপ্টেম্বর 1900 প্যারিস থেকে গুরুভাই স্বামী তুরীয়ানন্দজিকে স্বামীজি লিখলেন, আমি এখন কিছুদিন অজ্ঞাতবাস করছি। ফরাসিদের সঙ্গে থাকব তাদের ভাষা শিখবার জন্য। একরকম নিশ্চিন্ত হওয়া গেছে, অর্থাৎ ট্রাস্ট ডিড ফিড সই করে কলকাতায় পাঠিয়েছি। আমার আর কোনো সত্ত্ব বা অধিকার রাখি নাই। তোমরা এখন সকল বিষয় মালিক, প্রভুর কৃপায় সকল কাজ করে নেবে। আমার আর ঘুরে ঘুরে মরতে ইচ্ছা বড় নাই। এখন কোথাও বসে পুঁথি পাটা নিয়ে কালক্ষেপ করাই আমার যেন উদ্দেশ্য। ফরাসি ভাষাটা কতক আয়ত্ত হয়েছে, কিন্তু 2-1 মাস তাদের সঙ্গে বসবাস করলে বেশ কথাবার্তা কইতে অধিকার জন্মাবে। কাল যার কাছে থাকবো তার বাড়ি দেখে এসেছি। সে গরিব মানুষ, স্কলার। তার ঘরে 1 ঘর বই, একটা 6 তলার ফ্ল্যাটে থাকে। তাই এদেশে আমেরিকার মতো লিফট নেই, চড়াই ওতরাই। ওতে কিন্তু আমার আর কষ্ট হয় না। সে বাড়িটির চারিধারে একটি সুন্দর সাধারণ পার্ক আছে। সে লোকটি ইংরাজি কইতে পারে না, সেই জন্য আরও যাচ্ছি। কাজেই ফরাসি কইতে হবে আমায়। এখন মায়ের ইচ্ছা, বাকি তার কাজ, তিনিই জানেন। ফুটে তো বলেন না, গুম হোকে রেহতি হ্যায়, তবে মাঝখান থেকে ধ্যান জপটা তো খুব হয়ে যাচ্ছে দেখছি। এরপর 14 অক্টোবর 1900 সিস্টার ক্রিস্টিনকে লেখেন, মসিয়ে জুল বোয়া নামে একজন বিখ্যাত ফরাসি লেখকের সঙ্গে আছি। আমি তার অতিথি। লেখা থেকে জীবিকা অর্জন করতে হয় তাকে, তাই তিনি ধনী নন। কিন্তু আমাদের মধ্যে অনেক উচ্চ উচ্চ চিন্তার ঐক্য আছে এবং আমরা পরস্পরের সাহচর্যে বেশ আনন্দে আছি। বছর কয়েক আগে তিনি আমাকে আবিষ্কার করেন এবং আমার কয়েকটি পুস্তিকা ইতোমধ্যেই ফরাসিতে অনুবাদ করে ফেলেছেন। আমরা দুজনেই অবশেষে একদিন আমাদের সন্ধানের বস্তুকে পেয়ে যাব, কি বলো? এমনিভাবেই মাদাম কালভে, মিস ম্যাকলাউড ও মসিয়ে জুল বোয়ার সঙ্গে ঘুরে বেড়াবো। খ্যাতনামা গায়িকা মাদাম কালভের অতিথি হব। কনস্ট্যান্টিনোপল, নিকট প্রাচ্য, গ্রিস এবং মিশরে যাব আমরা। ফেরার পথে ভেনাস দেখে আসব। অক্টোবর মাসেই এমা কালভেকে চিঠি লিখলেন, প্রিয় মাদমোয়াজেল, এখানে আমি খুব খুশি ও পরিতৃপ্ত আছি। অনেক বছর পরে ভালো সময় কাটাচ্ছি। মসিয়ে বোয়ার সঙ্গে আমার এখনকার জীবনযাত্রা বেশ তৃপ্ত। রাশি রাশি বই, চারিদিকে শান্তি। আমাকে পীড়িত করে এমন জিনিস এখানে নেই। কিন্তু জানি না কোন নিয়তি আমার জন্য অপেক্ষা করছে। আমার ফরাসি ভাষার চিঠিটা ভারী মজার, তাই নয় কি? তবে এটা আমার প্রথম প্রয়াস। আপনার বিশ্বস্ত বিবেকানন্দ। চিঠিতে তারিখ উল্লেখ ছিল না, তবে ঠিকানা 6 প্লেস ডেস ইটাস ইউনিস, প্যারিস ও অক্টোবর 1900 লেখা ছিল। এরপরেই তাঁরা সদলবলে বেরিয়ে পড়েন ভ্রমণে। অক্টোবরের 24 তারিখ ভিয়েনা, কনস্ট্যান্টিনোপল ও গ্রিস প্রভৃতি পূর্ব ইউরোপের স্থানগুলি ভ্রমণ করতে করতে পৌঁছালেন মিশরের কায়রো শহরে। ভ্রমণকালে স্বামীজি তাঁর সফর সঙ্গী মাদাম কালভে, মিস ম্যাকলাউড, জুল বোয়া ও সস্ত্রীক পিয়ার হিয়াসান্থ প্রমুখকে একেবারে মাতিয়ে রাখতেন। প্রত্যেকটি স্থানের অতীত ইতিহাস, নানা চমকপ্রদ কাহিনী, অসংখ্য গল্প স্বামীজি এমন অনর্গল বলে যেতেন, আর তাঁর কথায় এমন মোহিনী শক্তি ছিল যে শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে সময়ের বোধ হারিয়ে ফেলতেন। এমন কতবার হয়েছে যে তাঁরা ট্রেন ধরার জন্য রেলওয়ের ওয়েটিং রুমে অপেক্ষা করছেন, ট্রেন এসে চলে গিয়েছে, তাঁরা কেউ টেরই পাননি। স্বামীজির কথাবার্তায় বিমুগ্ধ হয়ে তাঁরা সময়ের কথা সম্পূর্ণ ভুলে গেছেন। এই রকমই কথা বলতে বলতে কায়রোর পথে হাঁটতে হাঁটতে তাঁরা একবার পথ হারিয়ে ফেললেন। সেদিন স্বামীজি গল্পে সকলকে এমনই মাতিয়ে দিয়েছিলেন যে কেউ খেয়াল করেননি কখন তারা একটি নোংরা দুর্গন্ধময় সরু গলিতে এসে পড়েছেন।
চমক ভাঙল নারী কণ্ঠের চটুল হাসির শব্দে। সকলে দেখলেন সেখানে জানলার পাশে দরজার ধারে অতি স্বল্পবাস মেয়েরা বসে আছে এবং নানা অঙ্গভঙ্গি করে লোকজন আকৃষ্ট করার চেষ্টা করছে। কারুর আর বুঝতে বাকি রইল না যে ওই গলিতে সমাজের নিন্দিত ও কুচরিত্রা নারীদের বাস। তারা ব্যাপার বুঝতে পেরে দ্রুত ওই গলি থেকে সরে পড়বার জন্য হাঁটার গতি বাড়িয়ে দিলেন। স্বামীজি এতক্ষণ কথাবার্তায় মশগুল থাকার জন্য কিছুই খেয়াল করেননি। একটি ভাঙাচোরা বাড়ির নিচে এক বেঞ্চের উপর কতগুলো অর্ধনগ্ন মেয়ে বসেছিল। তারা জোরে জোরে হাসতে হাসতে স্বামীজিকে ডাকতে থাকলে তার চমক ভাঙল। হঠাৎ স্বামীজির মুখের ভাব বদলে গেল। তিনি করুণ স্বরে বলতে লাগলেন, আহা বেচারীরা, আহা অভাগিনীরা, তোমরা নিজেদের দেবীত্বকে সৌন্দর্যের পায়ে বলি দিয়েছ। এখন তোমাদের কি দুর্দশা হয়েছে দেখো দেখি। বলতে বলতে স্বামীজি তাদের দিকে এগিয়ে গেলেন। তার বড় বড় দুটি চোখ বেয়ে অঝরে জল পড়তে লাগলো। সেই মেয়েগুলো লজ্জায় দুঃখে অভিভূত হয়ে নীরব হয়ে গেল। তাদের হৃদয়ের অন্তঃস্থলের গভীর ক্ষতের উপর কেউ যেন সহানুভূতির ছোঁয়া দিয়েছে। সমাজ তাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, কেউ তো এমন করে তাদের জন্য বেদনাহত হয় না। একটি মেয়ে ঝুঁকে এসে স্বামীজির লম্বা কোটের এক প্রান্ত চুম্বন করে স্প্যানিশ ভাষায় ভাঙা ভাঙা স্বরে ফিসফিস করে বলতে লাগলো, ম্যান অব গড, ম্যান অব গড। আরেকটি মেয়ে হঠাৎ লজ্জায় ও ভয়ে দিশেহারা হয়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল, যেন স্বামীজির অগ্নিতুল্য পাবক দৃষ্টির সামনে থেকে তার পাপ ও পঙ্কিল দেহকে আবৃত করতে চাইল। এই ঘটনা থেকে বোঝা যায় যে সাধু কিংবা পাপী সকল জীবের অন্তরে জাগ্রত থাকে দেবত্ব। প্রকৃত মহৎ ব্যক্তি কখনো কোনো মানুষকে তার বাইরের আচরণ দেখে বিচার করেন না। তার অন্তরে সর্বভূতের প্রতি থাকে মমতা, বেদনা ও ভালোবাসা। এই ঐতিহাসিক সফরকালে স্বামীজির মানসিকভাবে কোন উচ্চস্তরে বিরাজ করছিলেন তার খানিকটা আভাস পাওয়া গেছে স্বামী তুরীয়ানন্দজিকে লেখা পত্রে। ধ্যান জপটা তো খুব হয়ে যাচ্ছে দেখছি এইটির উল্লেখে। 14 অক্টোবর প্রিয় ক্রিস্টিনাকে লিখলেন, আমেরিকায় উপার্জিত সব টাকা ভারতে পাঠিয়ে দিচ্ছি। এবার আমি মুক্ত, পূর্বের মতো ভিক্ষাজীবী সন্ন্যাসী। মঠের সভাপতির পদও ছেড়ে দিয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, আমি মুক্ত। এ ধরনের দায়িত্ব আর আমাকে বয়ে বেড়াতে হবে না। এমনই স্নায়ুপ্রবণ হয়ে উঠেছি আর এতই দুর্বল। গাছের শাখায় ঘুমন্ত পাখি রাত পোহালে যেমন জেগে উঠে গান করে আর উড়ে যায় গভীর নীলাকাশে, ঠিক তেমনভাবেই আমার জীবনের শেষ। জীবনে অনেক কঠিন অবস্থার মধ্যে পড়েছি, বিরাট সাফল্যও পেয়েছি কখনো কখনো, কিন্তু এই সব বাধা ও বেদনা মূল্যহীন হয়ে গেছে আমার শেষ প্রাপ্তির কাছে। আমি পেয়ে গিয়েছি আমার লক্ষ্যকে। আমি যে মুক্তার সন্ধানে জীবন সমুদ্রে ডুব দিয়েছিলাম তা তুলে আনতে পেরেছি। আমার পুরস্কার আমি পেয়েছি, আমি আনন্দিত। এই মন সঙ্গী করে ভ্রমণ করছিলেন চিরপথিক বিবেকানন্দ। তার সান্নিধ্য ও সাহচর্য নিশ্চিতভাবেই সঙ্গীদের অন্তর্লোক উদ্ভাসিত করে তুলেছিল। সন্তানের মৃত্যুশোক যাকে আত্মহননের মানসিকতায় পৌঁছে দিয়েছিল, স্বামীজির স্নেহ, প্রেম, করুণা ও প্রেরণা এমা কালভেকে সেই নেতিবাচক চিন্তার খাদ থেকে ইতিবাচক শিল্পের কাছে ফিরিয়ে দিয়েছিল। বেলুর মঠে অতিবাহিত সেই সন্ধ্যার স্মৃতিচারণে তাই তিনি লিখেছিলেন, The hours that I spent with these gentle philosophers have remained in my memory as a time apart. These beings, pure, beautiful and remote, seemed to belong to another universe, a better and wiser world. বড়লোক গুণগ্রাহীদের ড্রয়িং রুমে সময় কাটানোর সাদর আমন্ত্রণ সত্ত্বেও জীবনের শেষ দিনগুলোয় বেশিরভাগ তিনি স্বেচ্ছায় শিশুদের হাসপাতালে সময় কাটাতেন। তার ঘরের বৈঠকখানায় বিয়োগান্তক নাটকের নায়িকাদের বেশ কিছু তৈলচিত্র সাজানো ছিল। তাদের একটিতে এলেন টেরির একটি মন্তব্য লেখা ছিল, ইংরাজিতে যার অর্থ আই লাভ ইউ অ্যান্ড দ্যাট ইজ অল। এটাই শেষ পর্যন্ত এমার জীবন দর্শন হয়ে গিয়েছিল। প্রণাম স্বামীজি, আমার শ্রদ্ধার্ঘ্য তুমি গ্রহণ করো। আমাকে ভালো কাজের আরও শক্তি আর প্রেরণা দাও। সকলের জীবনে তুমি আদর্শ হয়ে ধ্রুবতারা হয়ে থেকো। জয় শ্রী স্বামীজি মহারাজ জি কি জয়।